দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি চারটে চারদিক। চারটে চারদিকে শুরুতে যে খবরে নজর রাখবো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই কে নির্দেশ কলকাতা হাইকোর্টের। গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক এবং তার মধ্যে থাকা ওএমআর সহ সমস্ত নথি আদালতে পেশ করতে হবে। আগামী 24শে জানুয়ারি সমস্ত নথি পেশ করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরো বিস্তারিত জানবো, নিউজরুমে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে কলকাতা হাইকোর্টের তরফে? দেখো, আদালত গঠিত বিশেষ বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ যে হায়দ্রাবাদ থেকে যে নাইসার যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সিবিআই, সেই হার্ড ডিস্ক এবং সমস্ত নথি, ওএমআর শিট সংক্রান্ত নথি কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে আগামী 24 তারিখ। যদি তার মধ্যে পেশ করতে না পারে তাহলে মামলা চলাকালীন তার সিবিআইকে তা পেশ করতে হবে। এবং পাশাপাশি এসএসসি সার্ভার অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে যে তাদের যে ওএমআর শিট সংক্রান্ত যে নথি আছে সেগুলোও কিন্তু আদালতের কাছে পেশ করতে হবে। এই মামলার সঙ্গে সংযুক্ত কোনো চাকরি প্রার্থী বা বিতর্কিত চাকরি প্রার্থীরা যদি মনে করেন যে এই ওএমআর শিট তারা দেখবেন, তাহলে সেক্ষেত্রে ওই তালিকা থেকে তারা নিজেদের ওএমআর শিট সংক্রান্ত বিষয় তারা দেখতে পারবেন। বিচারপতি আজকে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে বেশ ভর্ৎসনা করেন। তার কারণ বিচারপতি বলেন যে এই স্কুল সার্ভিস কমিশন বারবার তাদের যে অবস্থান সেই অবস্থান বদল করছে। এছাড়াও সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাকের প্রশ্ন, নাইসার যে প্রাক্তন অধিকর্তা পঙ্কজ বাংসাল তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। সিবিআই এর পক্ষের আইনজীবী জানান যে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়নি, তবে নাইসার যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এই নাইসার থেকে উদ্ধার হওয়া যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কের সঙ্গে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে হার্ড ডিস্ক, তার হার্ড ডিস্কের মধ্যে দুটির মধ্যে গড়মিল পেয়েছে এবং তার থেকেই মনে হয়েছে সিবিআই এর তদন্ত করতে গিয়ে যে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট গাফিলতি রয়েছে এবং যথেষ্ট পরিমাণে দুর্নীতি হয়েছে বলে এই মুহূর্তে সিবিআই মনে করছেন। তা আদালতের সামনে সিবিআইয়ের আইনজীবী তুলে ধরেছেন। একেবারে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেমনটা কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ধন্যবাদ জানাবো পীযূষ দা তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন নিউজ রুমে। এবং যে কথা বলা হচ্ছে, সিবিআই কে যে নির্দেশ দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফে 24শে জানুয়ারির মধ্যে এটা পেশ করতে হবে, এবং যদি পরবর্তী শুনানির দিন পেশ করা সম্ভব না হয় তাহলে মামলা চলাকালীন গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া সমস্ত ডকুমেন্টস পেশ করতে হবে আদালতে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই কে। এবার যে খবরের দিকে নজর রাখবো, শহর জুড়ে সংহতি মিছিলের পোস্টার পড়েছে। আপনারা জানেন যে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন 22শে জানুয়ারি সংহতি মিছিল হচ্ছে, অর্থাৎ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনেই সর্বধর্ম সমন্বয় মিছিল, সংহতি মিছিল অনুষ্ঠিত হবে। হাজরা থেকে এই মিছিল হবে, হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হবে। আর তারই জন্য শহর জুড়ে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেখছেন সেই ছবি, সংহতি মিছিলের পোস্টার। সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, সংহতি মিছিলের প্রস্তুতি একেবারে শুরু হয়ে গিয়েছে এবং শহরের বিভিন্ন প্রান্তে পোস্টারও পড়েছে। কর্মসূচি কতটা সারা তৃণমূলের তরফে? জানুয়ারি অযোধ্যাতে যে রামের জন্মভূমি, সেখানে কিন্তু রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সংহতি মিছিল হবে, যেটি হাজরা মোড় থেকে শুরু হবে এবং পার্ক সার্কাসে শেষ হবে। এবং সেই মতোই কিন্তু কলকাতার বিভিন্ন জায়গাতে সে সংহতি মিছিলের পোস্টার পড়েছে এবং সেই পোস্টারে লেখা আছে ধর্ম যার যার, উৎসব সবার। কলকাতার বিভিন্ন জায়গাতে সেই পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং দেখো, তোমায় বলে রাখি ভাস্বতী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছিলেন যে তিনি 22 তারিখ
দুপুর 3টের সময় কালীঘাট মন্দিরে পুজো দেবেন এবং সেখান থেকে তিনি যাবেন হাজরা মোড়ে, সেখান থেকে বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে পার্ক সার্কাস পর্যন্ত এই সংহতি মিছিল হবে। সেখানে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা যেমন উপস্থিত থাকবেন, তেমনি কিন্তু কয়েক হাজার সাধু উপস্থিত থাকবেন সেই সংহতি মিছিলে। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিকল্প কর্মসূচি নিয়েছেন, অর্থাৎ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তিনি সংহতি মিছিল করবেন এবং সেই মতোই কিন্তু কলকাতার রাস্তাতে সেই পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্রই এই যখন মিছিলটি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তার মধ্যে যেসব ধর্মীয় স্থানগুলি পড়বে সেখানে তিনি যাবেন এবং সেখানে ধর্মগুরুদের সঙ্গে তিনি কথা বলবেন এবং সেখানে তাদের যথাযোগ্য সম্মান জানাবেন এবং তারপরেই কিন্তু পার্ক সার্কাস ময়দানে তিনি সমাবেশ করবেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে রাম জন্মভূমি নিয়ে গোটা দেশের যে রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে এবং সেখানেই তৃণমূল কংগ্রেস যেটা বলতে চাইছেন যে তারা রাম ভক্তি করেন এবং রামের পুজো করেন, কিন্তু যেভাবে রাজনৈতিকভাবে রামকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে তারই প্রতিবাদে তাদের এই সংহতি মিছিল। এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সমাজের মানুষ কিন্তু পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যারা যারা আসছেন তাদের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রাজনৈতিক কর্মসূচি অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। শহর জুড়ে ইতিমধ্যেই পোস্টার পড়েছে ধর্ম যার উৎসব সবার, এবং এই পোস্টার যেমনটা পড়েছে পাশাপাশি 22শে জানুয়ারি সংহতি মিছিলের প্রস্তুতিও কিন্তু তৃণমূলের তরফে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শহর জুড়ে সংহতি মিছিলের পোস্টার, 22শে জানুয়ারি যে সংহতি মিছিল রয়েছে তৃণমূলের তরফে, সেই মিছিলের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এবার যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে সংগঠনে জোর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বৈঠক রয়েছে কালীঘাটে এবং মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে এই বৈঠক, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যেরকম কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটের সঙ্গে জোট নিয়ে একটা আলোচনা চলছে কংগ্রেসের সঙ্গে, এবং আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কতটা সংখ্যক আসন দেওয়া হবে এই সমস্ত বিষয় নিয়ে যেরকম একটা বিতর্ক চলছে, তারই মাঝে মুর্শিদাবাদে আজকের এই বৈঠক। কালীঘাটে মুর্শিদাবাদ নেতৃত্বকে নিয়ে বৈঠক লোকসভা নির্বাচনের আগে। বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন এই বৈঠকে। কোন কোন বিষয়গুলো উঠে আসছে এই বৈঠকের মধ্যে দিয়ে সেদিকে নজর থাকবে। জঙ্গিপুর মুর্শিদাবাদ কেন্দ্র তৃণমূলের দখলে, বহরমপুর কেন্দ্র একেবারে অধীর রঞ্জন চৌধুরীর শক্ত ঘাঁটি, তা নিয়ে কি ভাবনা রয়েছে এই বৈঠকে সে বিষয়ে আলোচনা হবে। বহরমপুর কেন্দ্র নিয়ে কি ভাবনা তৃণমূল সুপ্রিমো তৃণমূল নেতৃত্বের, সে বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা উঠে আসতে পারে এই বৈঠকের মধ্যে দিয়ে। বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর শক্ত ঘাঁটি বহরমপুর, সেখানে তৃণমূলের কি ভাবনা রয়েছে, দলীয় কোনো খামতি রয়েছে কিনা তৃণমূলের তরফে, সেই সমস্ত বিষয় আজকের এই বৈঠকে আলোচনা হবে। এবং ইতিমধ্যে কিন্তু বৈঠকের জন্য একে একে তৃণমূলের নেতৃত্ব যেরকম আসতে শুরু করেছেন। বৈঠকে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমোর ডাকা এই বৈঠক, মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে এই বৈঠক হবে। কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের সঙ্গে জোট বার্তা এখনো চলছে। কংগ্রেস হাইকমান্ড এখনো চাইছে তৃণমূলের সঙ্গে জোট করে লোকসভার লড়াইয়ে নামতে। তারই মাঝে রাজ্য কংগ্রেসের সবচেয়ে শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে নজর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং এত দ্রুততার সঙ্গে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ নিয়ে এই আলোচনা বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। তৃণমূল নেত্রী আগেই জানিয়েছিলেন কংগ্রেসকে তাদের জেতা 2টি আসন ছেড়ে দেওয়া হবে। কালীঘাট থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, লোকসভা নির্বাচনের আগে একেবারে মুর্শিদাবাদের সংগঠনে নজর তৃণমূল সুপ্রিমোর, আজকের এই বৈঠক থেকে কি কি বিষয় উঠে আসতে পারে, এখনো পর্যন্ত কারা কারা এসে উপস্থিত হয়েছেন এই বৈঠকে, কি ছবি? দেখো, ইতিমধ্যেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজ বাসভবন, সেখানে বৈঠক শুরু হয়েছে। দেবজ্যোতির সঙ্গে যোগাযোগ করব, তবে ইতিমধ্যে যেরকম একে একে তৃণমূল নেতৃত্বরা এসে উপস্থিত হচ্ছেন। লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের সংগঠনে জোর, কংগ্রেস হাইকমান্ড এখনো চাইছে তৃণমূলের সঙ্গে জোট করে লোকসভার লড়াইয়ে নামতে।
তারই মাঝে রাজ্য কংগ্রেসের সবচেয়ে শক্ত ঘাঁটি মুর্শিদাবাদের নজর তৃণমূল সুপ্রিমোর। দেবজ্যোতির সঙ্গে আরো একবার যোগাযোগ করবো, সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি। এই মুহূর্তে কারা কারা এসে উপস্থিত হয়েছেন বৈঠকের জন্য, কি কি বিষয়ে আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে, কারণ মুর্শিদাবাদের সংগঠনে জোর দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। দেখো, ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন এবং মুর্শিদাবাদ আপনাদের জানাবো, দেবজ্যোতির সঙ্গে যোগাযোগ করব। তবে আপনাদের জানিয়ে রাখবো, কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের সঙ্গে জোট বার্তা এখনো চলছে। কংগ্রেস হাইকমান্ড এখনো চাইছে তৃণমূলের সঙ্গে জোট করে লোকসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামতে। এরই মাঝে রাজ্য কংগ্রেসের সবচেয়ে শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে নজর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। জঙ্গিপুর মুর্শিদাবাদ কেন্দ্র তৃণমূলের দখলে। মেকলিগঞ্জে জনসভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী, সরাসরি নজর রাখবো। খবর শুনবেন নাকি? তোর ভাইপো সুপ্রিম কোর্টে গেছিল, অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মুখ বন্ধ করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট আজকে ঘাড় ধাক্কা মেরে ভাইপোর আবেদন খারিজ করে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে। আমি এখানে বসতে বসতে মোবাইলে দেখলাম, অর্থাৎ এই চোরেদের আমরাই উৎখাত করব। সিপিএম অপোজিশনে ছিল, লড়েছে নাকি না? লড়েছে। কংগ্রেস অপোজিশনে ছিল, লড়েছে। বিজেপি লড়ছে। আমি নন্দীগ্রামে যা করেছি, আগামী দিনে বাংলাকেও তাই করতে হবে। মমতা ব্যানার্জি যতক্ষণ না প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়, এ লড়াই চলছে, এ লড়াই চলবে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? মমতা চোর, মমতা চোর, মমতা চোর। হীরক রানী, হীরক রানী। বিরতির পর সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিলেন ধূপগুড়ি মহকুমা গঠনের যে আইনি জট ছিল তা কেটে গিয়েছে। আপনারা জানেন যে ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী 3 মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করা হবে। শুক্রবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতেই যেরকম তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়াতেও লিখেছেন যে কথা দিয়ে কথা রাখলাম। মহকুমা হলো ধূপগুড়ি। ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ভোটের ফল ঘোষণার 48 ঘন্টার মধ্যেই কিন্তু মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়িকে পৃথক মহকুমা করার বিষয়ে শিলমোহর পড়েছিল। তবে তারপর বিভিন্ন আইনি জটে তা আটকে যায়। জলপাইগুড়ি সদর মহকুমায় কোতোয়ালি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর মহকুমায় নিউ জলপাইগুড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়ে দিয়েছিলেন ধূপগুড়িকে পৃথক মহকুমা করার বিষয়ে যে আইনি জট ছিল তা কেটে গিয়েছে। কৌস্তব ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কৌস্তব, যে আইনি জট ছিল তা কেটে গিয়েছে গতকালই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন এবং আজ বিজ্ঞপ্তি প্রকাশ হলো, ঠিক কতটা আনন্দিত ধূপগুড়িবাসী? কারণ উপনির্বাচনে প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রতিশ্রুতি পূরণ হলো ধূপগুড়িবাসী। একদমই ভাষ্যটি দেখো, দীর্ঘদিনের দাবি, কাজেই সেই দাবি পূরণ হওয়ার পরে ধূপগুড়ি মানুষের মধ্যে এখন একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রত্যেকেরই দাবি ছিল যে ধূপগুড়িকে মহকুমা করা হোক, কেননা একদিকে যেমন প্রশাসনিক কাজে গতি আসবে, পাশাপাশি মহকুমা যখন ধূপগুড়ি হবে তখন স্বাস্থ্য পরিকাঠামো সব দিকে উন্নতি হবে। কাজেই এই দীর্ঘদিনের আন্দোলনের ফল পাওয়াতে ধূপগুড়ি মানুষ যেরকম খুশি, পাশাপাশি যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারাও কিন্তু বিষয়টি কিনে যথেষ্ট উচ্ছ্বসিত। বিশেষ করে তৃণমূল কংগ্রেস শাসক দল রীতিমতো কিন্তু তারা এই ঘোষণার পরে রাস্তায় নেমেছে, মিষ্টিমুখ করেছে মানুষকে। আর সব থেকে যেটা বড় বিষয়, ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ যারা এই দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছিলেন তারাও কিন্তু যথেষ্ট খুশি। তবে মাঝে কিছুটা টাল কেটেছিল, ছন্দ কেটেছিল বলা যেতে পারে, কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ধূপগুড়ি মহকুমা হচ্ছে, সেটা গত বছর 2রা সেপ্টেম্বর। তার পরবর্তী সময় রাজ্য সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। এই মহকুমা কাজে গতি আনতে চলে ধূপগুড়ি শহরের বিভিন্ন সরকারি জমি থেকে শুরু করে সরকারি ভবন পরিদর্শন। কাজে প্রত্যেকের মনে একটা স্পষ্ট ধারণা তৈরি হয় যে খুব কিছুদিনের মধ্যে মহকুমা গঠন হচ্ছে। তবে সেখানে সমস্যা তৈরি হয় যখন জানা যায় যে
হাইকোর্টের থেকে একটি ছাড়পত্র দরকার, সেই ছাড়পত্র না পাওয়া পর্যন্ত মহকুমা হচ্ছে না। তখনই কিন্তু মানুষের মন ভাঙতে শুরু করে, তবে কবে মিলবে ছাড়পত্র, আদৌ ধূপগুড়ি মহকুমা হবে কিনা, একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। শেষমেশ মহকুমা নাগরিক মঞ্চ ফের আন্দোলনে নামেন। তারা বিধায়কের বাড়ি যান, বাড়ির সামনে তার বাড়ি ঘেরাও করেন, পরবর্তীতে অনশনে বসেন। তো একটানা বলা যেতে পারে দ্বিতীয় পর্যায়ের আন্দোলন শুরু হয়ে যায়। তবে যেটা শোনা যাচ্ছিল যে সমস্তটা সম্পূর্ণ কাজ হয়ে গেছে, যে মহকুমার আধিকারিকের করণ কোথায় হবে, বিভিন্ন দপ্তর কোথায় হবে, সমস্তটা কিন্তু ঠিক করা হয়ে গেছে। শেষমেশ আজ 19শে জানুয়ারি থেকে ধূপগুড়ির সরকারিভাবে কিন্তু মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করলো। কাজে দীর্ঘদিনের দাবি মেটায় খুশি ধূপগুড়ির মানুষজন। তারা চাইছেন যে এখন এই মুহূর্তে চাইছেন যে মহকুমার যে সরকারি বিজ্ঞপ্তি যেহেতু ঘোষণা করা হয়ে গেছে, বাকি যে কাজগুলি রয়েছে বিভিন্ন প্রশাসনিক দপ্তর রয়েছে তাদের ধূপগুড়িতে শুরু করা যায় এবং মানুষ যাতে মহকুমার যে পরিষেবা, যে মহকুমা সংক্রান্ত যে সমস্ত পরিষেবা সেগুলো যেন খুব দ্রুত পায়। ভাস্বতী, একেবারে ধন্যবাদ জানাবো। কৌস্তব ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আজ থেকে জলপাইগুড়িতে 3টি মহকুমা, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মহকুমা ঘোষণার পরেই টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন যে আমি আনন্দিত, মা মাটি মানুষের সরকার ধূপগুড়িবাসীর এতদিনের দাবি পূরণ করলো। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে কথা দিয়ে কথা রাখার নামই হলো তৃণমূল। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন ধূপগুড়িকে পৃথক মহকুমা করার বিষয়ে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট কথা দিয়ে কথা রাখার নামই হলো তৃণমূল। গত 2রা সেপ্টেম্বর আমি কথা দিয়েছিলাম ধূপগুড়িকে পৃথক মহকুমায় উন্নীত করা হবে এবং আমাদের মা মাটি মানুষের সরকার তা পূরণ করেছে। এবার যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা আইএসএফের। আপনাদের জানিয়ে রাখবো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য দ্বারস্থ হয়েছিল ডিভিশন বেঞ্চে। ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের সভা করার অনুমতি দেওয়া হয়েছিল এবং তারপরেই সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য। ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের সভায় না, ডিভিশন বেঞ্চের নেতাজি ইন্ডোরে হবে আইএসএফের সভা। কার্যত ডিভিশন বেঞ্চে ধাক্কা, এমনটাই মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো এমনটাই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল শর্ত সাপেক্ষে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে এবং শর্ত সাপেক্ষে সেই সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের সভা নয়, নেতাজি ইন্ডোরে হবে আইএসএফের সভা, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষদা, একেবারে আইএসএফের ধাক্কা বলাই যেতে পারে ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের। দেখো, গতকাল বিচারপতি জয় সেনগুপ্তর এজলাস থেকে কিছুটা সুরাহা অনুমতি পেলেও আজ কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই অনুমোদন বাতিল হয়ে গেল। আইএসএফের প্রতিষ্ঠা দিবসে তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করবার যে অনুমতি পেয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে, সেখান থেকে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার আজকে প্রধান বিচারপতির এজলাসে আবেদন জানায় এবং তাদের দাবি ছিল যে এই আইএসএফের সবার দিন ওই স্থানে ভিনটেজ কার র্যালি যেমন রয়েছে পূর্ব নির্ধারিত অনুমোদন অনুযায়ী, শহীদ মিনারে এসইউসিআইয়ের একটি সভা রয়েছে, এছাড়াও রয়েছে কলকাতা পুলিশের তরফে একটি ম্যারাথন। সুতরাং এই যে প্রোগ্রামগুলি, এই প্রোগ্রামগুলি সমস্ত কিন্তু রয়েছে ধর্মতলা চত্বর জুড়ে, যা নাকি ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকা। ফলে এমত অবস্থায় যদি ওখানে আইএসএফের এই অনুষ্ঠান হয় তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। তার কারণ পুলিশ আশঙ্কা করছে গতবার আইএসএফের সভা ঘিরে যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল এবং যেখানে প্রায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে 3টি ফৌজদারি মামলা দায়ের হয়েছিল, এবারেও যদি সেই রকমের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে অন্যান্য অনুষ্ঠানগুলি ওইখানে রয়েছে, একই জায়গায় রয়েছে। ফলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা সামাল দেওয়া রাজ্যের কলকাতা পুলিশের পক্ষে সম্ভব হবে না। তাই তারা স্থান পরিবর্তনের কথা আদালতে প্রস্তাব দিয়েছিলেন। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে যেমন রামলীলা ময়দান বা নেতাজি ইন্ডোরের প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রধান বিচারপতির এজলাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের প্রস্তাব দেওয়া হয়।
যদিও আইএসএফ এর তরফের আইনজীবী বারবার দাবি করতে থাকেন যে এই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি কোনো রাজনৈতিক দলকেই দেওয়া হয় না, তার কারণ ওখানে শাসক দলই একমাত্র সভা করবে, এই ধরনের মন্তব্য। এরপরেই বিচারপতি জানিয়ে দেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী সভা করতে হবে, বেলা 2:30 থেকে 4:30 পর্যন্ত সভা করতে পারবে আইএসএফ। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি টি.এস. শ্রীগাগনামম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। একেবারে ধন্যবাদ জানাবো পীযূষ কান্তিদা, আমাদের নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি। এবং ডিভিশন বেঞ্চে ধাক্কা আইএসএফ এর, অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারছে না আইএসএফ। 4টে চারদিকের আর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার যে খবরে নজর রাখবো, আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন, আর সেই দিন স্কুল কলেজগুলোতে পূর্ণ দিবস ছুটির আবেদন জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। 22শে জানুয়ারিতে স্কুল কলেজে ছুটির দাবি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। রাম মন্দির উদ্বোধনের দিন পূর্ণ দিবস ছুটি দেওয়া হোক, এমনই দাবি জানিয়ে চিঠি লিখেছেন। রাম মন্দির উদ্বোধনের দিন যেরকম কেন্দ্র সরকারি কর্মচারীরা অর্ধ দিবস ছুটি পাবেন, তবে এ রাজ্যে ওই দিন ছুটি ঘোষণার দাবি তুলেছে বিজেপি। অর্ধ দিবস নয়, রাজ্যে আগামী 22শে জানুয়ারি পূর্ণ দিবস ছুটি ঘোষণার দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। দেবজ্যোতি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। দেবজ্যোতি, এই চিঠির পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত রাজ্যের কি অবস্থান? দেখো, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ওই দিন অর্থাৎ 22শে জানুয়ারি যেদিন রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেই দিন কিন্তু রাজ্যের সংহতি মিছিলের ডাক দিয়েছেন এবং হাজরা মোড় থেকে সেই মিছিলটি পার্ক সার্কাস পর্যন্ত যাবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিকল্প একটা কর্মসূচি নিয়েছেন। সেই জায়গাতে আগামী 22শে জানুয়ারি কোনো মতেই রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটি দেয়া হবে না। কারণ ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন, যেভাবে রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে বা রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, সেটিকে শুধুমাত্র বিজেপি রাজনৈতিকভাবে প্রচার করার চেষ্টা করছেন এবং সেখানে তারা সেই জন্যই কিন্তু সংহতি মিছিলের ডাক দিয়েছেন। যেই মিছিলটি ইতিমধ্যেই ঘোষিত কর্মসূচি, ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে এই কর্মসূচির জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্টার ব্যানারে লাগানো হয়েছে। সেই জায়গাতে 22শে জানুয়ারি ছুটি দেবার কোনো প্রশ্নই নেই। সমস্ত সরকারি দপ্তরে রাজ্যের পূর্ণ দিবস খোলা থাকবে বলে আমরা নবান্ন সূত্র থেকে জানতে পারছি। তবে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বা রাজ্যের পক্ষ থেকে কোনো প্রশাসনিক কর্তা এ বিষয়ে কিছু বলেননি। তবে বিজেপির রাজ্য সভাপতি যে চিঠি দিয়েছেন সেটাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক ইস্যু করার জন্যই এই চিঠি দেওয়া হয়েছে। অর্থাৎ এ রাজ্যের মানুষ রামের পূজা করেন এবং ভক্তি ভরেই রামের পূজা হয়, কিন্তু যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠার নামে রাজনৈতিক সমীকরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মধ্যে বিভাজন করার সৃষ্টি করা হচ্ছে, সেই জন্যই কিন্তু তারা সংহতি মিছিল করবেন। সেই সংহতি মিছিল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দেবেন, দেওয়ার পরে হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত যাবে মিছিল এবং বিভিন্ন যে ধর্মীয় স্থানগুলি রয়েছে এই পথে সেখানে তিনি শ্রদ্ধা জানাবেন এবং ধর্মগুরুদের তিনি যথাযোগ্য সম্মান জানাবেন। অর্থাৎ 22শে জানুয়ারি সরকারের পক্ষ থেকে ছুটি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে তৃণমূল কংগ্রেস সূত্র থেকে আমরা জানতে পারছি। দেবজ্যোতি, এবং সে জায়গায় যে চিঠিতে বিশেষভাবে আকর্ষণ করা হয়েছে যে ভারতের যারা নতুন প্রজন্ম তারা ভারতের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে পরিচয় হবে, এই বিষয়টা তুলে ধরা হয়েছে চিঠিতে। দেখো, সেই চিঠিতে যেটা সুকান্ত মজুমদার লিখে পাঠিয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে এটা একটি ঐতিহাসিক ঘটনা, গোটা ভারতবর্ষের মানুষ এই দিনটির দিকে তাকিয়ে রয়েছেন এবং এ রাজ্যের মানুষ যাতে সেটা প্রত্যক্ষ করতে পারেন তাদের জন্যই কিন্তু ছুটির আবেদন করা হয়েছে। শুধুমাত্র অর্ধ দিবস নয়, পূর্ণাঙ্গ ছুটির দাবি করা হয়েছে। যেহেতু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু এ রাজ্যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কাছে যেটা দাবি
যে রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করার চেষ্টা করছেন, যে তাদের ছুটির আবেদন সত্ত্বেও তাদের ছুটি দেওয়া হচ্ছে না। এবং দেখো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে ছুটি দেওয়া হয়েছে তা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং দুপুর 2:30টা পর্যন্ত অফিস বন্ধ থাকবে এবং তারপরেই অফিস খুলবে। অর্থাৎ এই ছুটি নিয়েও কিন্তু একটা বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি সুকান্ত মজুমদারের 22শে জানুয়ারি ছুটি দেওয়া হোক সরকারি স্কুল কলেজগুলিতে এবং সেই ছুটির আবেদন জানানো হয়েছে। এবং এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন ফোন লাইনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে বারংবার চিঠি দিয়েছে 23শে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তীকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে, কিন্তু সেটা তারা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সমস্ত ধরনের ধর্মীয় অনুষ্ঠানকে শ্রদ্ধা জানিয়েই যথাযথ মর্যাদা দিয়ে বিভিন্ন ছুটির ঘোষণা অনেক আগেই করেছে। আর 22 তারিখে যারা শুধু রাজনৈতিক প্রচার সর্বস্ব কাজ করার জন্য একটা অর্ধসমাপ্ত মন্দিরে যে কাজটা সাধু সন্তদের করার কথা, সেটা প্রধানমন্ত্রী প্রচারের আলোয় আসার জন্য নিজে করছেন, যে কাজটার তীব্র বিরোধিতা করেছেন স্বয়ং শঙ্করাচার্যরা, সারা দেশের যে হিন্দু ধর্মের কৃষ্টি সংস্কৃতি সবকিছুকে পুনর্কৃত করছে, তারা যে সংস্থার রাজনীতি করতে চাইছেন সেটা সবাই খুব ভালো মতো বোঝেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মকে সমান সম্মান দেন, সমস্ত ধর্ম বর্ণ জাতি সবার জন্য সমানভাবে কাজ করেন। প্রকৃত সর্বধর্ম সমন্বয় কিভাবে করতে হয় সেটা বাংলায় এসে মমতা ব্যানার্জির কাছ থেকে শেখা উচিত। 4টে চারদিকের অন্যান্য খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। এবার যে খবরে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন মিডলম্যান প্রসন্ন রায়। যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। 21 ঘন্টা তার বাড়িতে তল্লাশিতে একাধিক দলিল উদ্ধার হয়েছে। গতকাল রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং উদ্ধার করা দলিলের বেশিরভাগই বেনামি। গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, এটিএম কার্ড উদ্ধার হয়েছে, একাধিক কর্মীদের নামও রয়েছে এই দলিলগুলিতে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। রিয়া, এখনো পর্যন্ত 21 ঘন্টা তল্লাশিতে গতকাল রাত পর্যন্ত কি কি তথ্য উঠে এলো ইডি আধিকারিকদের হাতে? দেখো, আমরা জানি যে প্রসন্ন রয় এর আগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিল এবং দীর্ঘদিন তিনি সিবিআই কাস্টাডি এবং তারপরে জেলে ছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তারপরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জামিন পায় এই প্রসন্ন রয়। এবং তারপরেই যেটা দেখা যায় যে গতকাল সকাল থেকে রীতিমতো তৎপর ইডি আধিকারিকরা এই প্রসন্ন রয়ের বাড়ি থেকে অফিস বিভিন্ন জায়গায় তারা এই তল্লাশি অভিযান জারি রাখে এবং মধ্যরাত অবধি সেই তল্লাশি অভিযান চলে। একই সঙ্গে প্রসন্ন রয় তাকে জিজ্ঞাসাবাদ পর্বও কিন্তু জারি রেখেছিল এবং তারপরেই যেটা দেখা গেল যে প্রসন্ন রয়ের বাড়ি অফিস একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানের পর সেখান থেকে উদ্ধার হয় অসংখ্য দলিল, যার যেটা দেখা যাচ্ছে যে 500রও বেশি দলিল উদ্ধার হয়েছে শুধু বাড়ি অফিস এবং বিভিন্ন ফ্ল্যাট বিভিন্ন জায়গা মিলিয়ে। এই দলিলগুলো যেটা দেখা যাচ্ছে যে নামে এবং বেনামে রয়েছে এবং যখনই দেখা যাচ্ছে যে বেনামে যে দলিলগুলো রয়েছে বেশিরভাগটাই বেনামেই রয়েছে এবং সেই বেনামে রয়েছে যে যারা এই প্রসন্ন রয়ের অফিসে কাজ করেন, যারা তার অফিসে কাজ করেন তাদের নামে সেই সমস্ত দলিল বানানো হয়েছে। আইনকে ফাঁকি দেওয়ার জন্য সেই সব করা হয়েছে বলে এমনটাই ইডি সূত্রে খবর। এবং পাশাপাশি যেটা দেখা যায় যে সেখান থেকে শুধু দলিল নয়, আরও অসংখ্য এটিএম কার্ড উদ্ধার হয়েছে এবং আরও একটি যে তথ্য যেটা ইতিমধ্যেই ইডি সূত্রে আমরা জানতে পারছি, যেখানে দেখা যাচ্ছে যে এই প্রসন্ন রয় বেশ কিছুটা সময় তিনি জেলে ছিলেন এবং সেই জেলে থাকার সময় তার যে প্রপার্টি, অর্থাৎ তার বিভিন্ন প্রপার্টি, যেটা দেখা গিয়েছিল যে 80টারও বেশি প্রপার্টির হদিশ পেয়েছিল সিবিআই, তারও বেশি আছে কিন্তু 80টা একদম খাতায় কলমে হদিশ পেয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রপার্টি বিক্রি করা হয়েছে যখন এই প্রসন্ন রয় তিনি জেলে ছিলেন সেই সময়। কে বিক্রি করেছে এই জমিগুলো এবং কার থ্রু দিয়ে বিক্রি হয়েছে সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই ইডি হস্তক্ষেপ করেছে এবং ইডি সেই পুরো বিষয়টা খতিয়ে দেখছে যে
কে বা কারা সেই যে জমি বিক্রি করতে হেল্প করেছে, কার থ্রু দিয়ে বিক্রি হয়েছে, কারা কিনেছে, এবং সেখানে মনে করা হচ্ছে যে দালাল চক্র কাজ করেছে। কোন দালালরা কাজ করেছে এই পুরো যে জমি বিক্রি করার চক্রে, সেইটাও কিন্তু ইতিমধ্যেই ইডি নজরে রেখেছে এবং ইতিমধ্যেই ইডির পরবর্তী কালকে যে তারা রেড করেছে, রেড করার পরে যে নির্যাস হয়েছে, সেই নির্যাসের পরিপ্রেক্ষিতে তাদের পরবর্তী পদক্ষেপ যেটা দেখা যাচ্ছে যে তারা একাধিক লিস্ট তৈরি করছে যে এই বেনামি যে দলিলগুলো সেটা কাদের কাদের নামে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং পাশাপাশি এই যে জমিগুলো যে বিক্রি হয়েছে সেগুলো কাদেরকে বিক্রি করেছে, কারা করেছে, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খতিয়ে দেখছেন। একেবারে ধন্যবাদ জানাবো রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন নিউজ রুম থেকে। অন্যান্য যে খবরে নজর রাখবো, অবশ্যই কালীঘাটের দিকে নজর রাখবো, কারণ কালীঘাটে আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক যেরকম শুরু হয়ে যাচ্ছে এবং বৈঠক শুরু হয়ে গিয়েছে, একে একে নেতৃত্বরা আসছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই বৈঠকে, বৈঠক চলছে ইতিমধ্যেই মুর্শিদাবাদের সংগঠনে জোর, আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি। ইতিমধ্যেই কিরকম মুর্শিদাবাদের কর্মী সমর্থকরা তারা এসেছেন, ইতিমধ্যে বৈঠক চলছে। লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের সংগঠনে জোর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে ইতিমধ্যেই শুরু হয়েছে এই বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও রয়েছেন এই বৈঠকে। মুর্শিদাবাদের সংগঠনে জোর দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো এবং লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বলাই চলে, কারণ জোট নিয়ে যে একটা দীর্ঘ জল্পনা চলছিল এবং আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূল নেতৃত্বের এই বাংলায়, সেই সমস্ত বিষয় আজকের এই বৈঠক থেকে উঠে আসতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদে দলীয় যে সমস্ত কোন্দল রয়েছে বা যে সমস্ত দলের তরফে খামতি রয়েছে, এই সমস্ত বিষয় আজকের এই বৈঠকে আলোচনা হবে। মুর্শিদাবাদের কর্মী সমর্থকরা তারা উপস্থিত হয়েছেন, বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে, দেখছেন সেই ছবি সরাসরি। লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের সংগঠনে জোর তৃণমূল সুপ্রিমোর। কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের সঙ্গে যেরকম জোট বার্তা চলছে, পাশাপাশি কংগ্রেস হাইকমান্ড তারাও চাইছে তৃণমূলের সঙ্গে জোট করে লোকসভার লড়াইয়ে নামার। এরই মধ্যে রাজ্যে কংগ্রেসের সবচেয়ে শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে নজর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এত দ্রুততার সঙ্গে মুর্শিদাবাদ নিয়ে আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকের ছবি সরাসরি কালীঘাট থেকে দেখছেন, ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়েছে। মুর্শিদাবাদের কর্মী সমর্থকরা তারাও এসেছেন এই বৈঠকে। লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের সংগঠনের জোর, বহরমপুরে অধীর গড়, আর তা নিয়ে কিন্তু আজকের এই বৈঠক। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, তৃণমূলের দখলে যেরকম মুর্শিদাবাদে দুটো কেন্দ্র, পাশাপাশি বহরমপুরের দিকে বিশেষ নজর রয়েছে তৃণমূল নেতৃত্বের, কি কি বিষয়ে আজ আলোচনা হবে এই বৈঠকে? ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে, কারা কারা এসেছেন বৈঠকে? দেখো ভাস্কর, নির্বাচন কমিশন থেকে সূত্র থেকে আমরা খবর পাচ্ছি আগামী মার্চ মাসের 7 বা 8 তারিখে নির্বাচন ঘোষণা হবে। তার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রশাসনিকভাবে সমস্ত জেলার বৈঠকগুলি করছেন, তেমনি সাংগঠনিক জেলার বৈঠকগুলিও তিনি ইতিমধ্যে একই সঙ্গে ছাড়ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার যে 3টি আসন রয়েছে তার মধ্যে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। একমাত্র বহরমপুর, যেখানে অজিত চৌধুরী গত 3 বার ধরে নির্বাচিত হচ্ছেন, সেই আসনটি তৃণমূল কংগ্রেস কিভাবে দখল করতে পারে সেই দিকে কিন্তু রণকৌশল ঠিক করতে আসছে এই বৈঠক। অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে কোন কোন বিষয়গুলোকে নিয়ে সামনে যাবেন, যেমন প্রশাসনিকভাবে কি রাজ্যের উন্নয়ন হয়েছে তেমন সেইগুলো যেমন সামনে আসবেন, তেমনি যে সামাজিক বিভাজনের সৃষ্টি করছে ভারতীয় জনতা পার্টি, হিন্দু মুসলমান এবং বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, সেইগুলো কিন্তু প্রচারে তারা আনতে চান। এবং সেই মতোই কিন্তু বৈঠক শুরু হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, জেলা সভাপতি অপূর্ব সরকার রয়েছেন, এছাড়াও 2 সাংসদ রয়েছেন, এছাড়াও জেলা পরিষদের জেলা সভাধিপতির পাশাপাশি জেলার যে মেম্বাররা রয়েছে তারাও রয়েছেন। অর্থাৎ আগামী দিনে যে 3টি লোকসভা নির্বাচন হবে মুর্শিদাবাদের, সেই 3টি দখলের উদ্দেশ্যে কিন্তু আজকে রণকৌশল বৈঠক। ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে তৃণমূল নেত্রী, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তৃণমূল নেতৃত্ব থেকে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানাবেন। তবে রণকৌশল ঠিক করতেই কিন্তু এই বৈঠক বলে জানা যাচ্ছে। ধন্যবাদ দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।
ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে। দলের তরফে সুব্রত বক্সী যেরকম রয়েছেন, দলের নেতৃত্বরা রয়েছেন। চারদিকে আরো অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার যে খবরে নজর রাখবো, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতি শুরু অযোধ্যায়, সাজো সাজো রব। অযোধ্যায় সরজু নদীর তীরে রাম মন্দির উদ্বোধন আগামী 22শে জানুয়ারি। বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস উদ্দীপনা, পাশাপাশি অযোধ্যাবাসীর কাছে বিশেষভাবে এই দিন। এবং ইতিমধ্যে প্রস্তুতি যেরকম শুরু হয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে চলছে বিশেষ পুজো। আজ অগ্নি উপাসনা, 21 বৈদিক বিধিতে পুজো হয়েছে। ইতিমধ্যেই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে, চলছে রামায়ণ পাঠ। এবং আপনারা সরাসরি দেখছেন সেই ছবি, রামলালার ছবি আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা টিভির পর্দায়। উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যাকে। এবং মূর্তির প্রথম ছবি কলকাতা টিভিতে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে চলছে বিশেষ পুজো। আজ অগ্নি উপাসনা, 21 বৈদিক বিধিতে পুজো। ইতিমধ্যেই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে। আমাদের প্রতিনিধি বাসुदेव যাদব রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বাসुदेव, अयोध्या में आखिरी समय में क्या तैयारी चल रहा है? आज पूरा दिन क्या कार्यक्रम हो रहा है? जी बिल्कुल, बताना चाहेंगे कि अयोध्या में भगवान रामलला का भव्य दिव्य मंदिर बन चुका है और भगवान की जो मूर्ति वहां पे स्थापित करनी थी वह भी स्थापित कर दी गई। इसके साथ ही वहां पूजन अर्चन का कार्यक्रम शुरू हो गया है। कार्यक्रम जो प्राण प्रतिष्ठा उत्सव चल रहा है उसको लेकर आज उत्तर प्रदेश के मुख्यमंत्री अयोध्या पहुंचे और अयोध्या पहुंचकर सर्वप्रथम उन्होंने सिद्धपीठ हनुमानगढ़ी मंदिर में दर्शन किया। और इस वासुदेव, क्या चल रहा है आज पूरा दिन से कार्यक्रम, पूजा पाठ और विधि में? সম্ভবত যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে চলছে বিশেষ পুজো। আজ অগ্নি উপাসনা, 21টি বৈদিক বিধিতে পুজো। ইতিমধ্যেই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে। সেই বিগ্রহের ছবি কলকাতা টিভির পর্দায় আপনাদের সামনে তুলে ধরছি। রামায়ণ পাঠ চলছে এবং উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যাকে। রাম মন্দির উদ্বোধন ঘিরে অযোধ্যায় সাজো সাজো রব। সোমবার নতুন মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরজুর তটে সুপ্রাচীন নগরীতে এখন থেকেই আছড়ে পড়েছে উৎসবের ঢেউ। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে চলছে বিশেষ পুজো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসुदेव, আরো একবার যোগাযোগ করেছি। বাসुदेव, तैयारी कैसे चल रहा है? जी बता दें, प्राण प्रतिष्ठा उत्सव की तैयारियां चल रही हैं। आज यहाँ पे तीसरा दिन है, पूजन अर्चन का काम चल रहा है। और बता दें, जहाँ पे प्राण प्रतिष्ठा होना है वहाँ भगवान रामलला की जो मूर्ति है वह स्थापित कर दी गई है। जो ब्राह्मण होते हैं, वैदिक आचार होते हैं, पुजारी होते हैं, उनके द्वारा वहाँ पूजन अर्चन किया जा रहा है। प्राण प्रतिष्ठा उत्सव को लेकर आज उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ जी अयोध्या पहुंचे, हनुमानगढ़ी रामलला का दर्शन पूजन किए और जो मंदिर परिसर में निर्माण कार्य चल रहा है उसका भी उन्होंने अवलोकन किया। 22 जनवरी को देश के प्रधानमंत्री नरेंद्र मोदी अयोध्या आ रहे हैं और मंदिर का उद्घाटन करेंगे। प्रधानमंत्री के आगमन से पूर्व आज उत्तर प्रदेश के मुख्यमंत्री ने अयोध्या में जो टेंट सिटी बनाया गया है उसका निरीक्षण किए हैं और इसके साथ ही अयोध्या की जो पवित्र पावन सरजू नदी है उसका भी उन्होंने अवलोकन किया है। और वहाँ पे मोटरयान जो पर्यटक श्रद्धालुओं के लिए होता है सैर सपाटा के लिए, उसका भी उन्होंने लोकार्पण किया है। अभी भी उत्तर प्रदेश के मुख्यमंत्री अयोध्या में हैं, अयोध्या के धर्मगुरुओं से मिल रहे हैं। इसके साथ ही प्राण प्रतिष्ठा उत्सव को लेकर अधिकारियों अफसरों के साथ उन्होंने समीक्षात्मक मीटिंग किया है, क्योंकि 22 जनवरी को देश के प्रधानमंत्री यहाँ आ रहे हैं। बहुत बड़ा प्रोग्राम होगा और इस प्राण प्रतिष्ठा उत्सव में शामिल होने के लिए 7000 धर्मगुरुओं को और अन्य वीआईपी लोगों को, लगभग 7000 से भी अधिक लोगों को निमंत्रण पत्र दिया गया है, न्योता दिया गया है। वो सब इस कार्यक्रम में शिरकत करेंगे। ऐसे में लोगों के रहने, ठहरने, खाने की और अन्य प्रकार की सुविधा का प्रबंध यहाँ पे ठीक से हो, इस उद्देश्य से उत्तर प्रदेश के मुख्यमंत्री आज अयोध्या आए हुए हैं और अयोध्या के धर्मगुरुओं से भी उन्होंने वार्तालाप किया है, मीटिंग किया है। उनसे भी अब कुल मिला के बता दें कि पूरी तैयारियां हो गई, पूरी अयोध्या राममय हो चुकी है और बस इंतजार है 22 जनवरी का, जब देश के प्रधानमंत्री आएंगे और मंदिर का उद्घाटन करेंगे। जी
बहुत बहुत शुक्रिया बासुदेव जी। बासुदेव ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে অসমে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার রুট পরিবর্তনকে কেন্দ্র করে এই এফআইআর দায়ের করা হয়েছে। শুরুতেই ধাক্কা কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার। কংগ্রেসের বিরুদ্ধে এফআইআর দায়ের আসাম সরকারের। এফআইআরে নাম রয়েছে আসামে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রধান আয়োজক কেবি বাইজুরো। কংগ্রেসের বিরুদ্ধে সরকারি গাইডলাইন ভঙ্গের অভিযোগও উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাহুলের পদযাত্রার আয়োজকরা সরকারের নির্দেশ মতো নির্দিষ্ট রুট না মেনে ভিন্ন পথে হেঁটেছে। বৃহস্পতিবার দুপুরে জোরহাট শহরের উপর দিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রায় হাঁটেন রাহুল গান্ধী। তবে এই রুটে যাত্রার অনুমতি দেয়নি আসাম সরকার বলে মত পুলিশের। আচমকা রুট পরিবর্তন হওয়ায় রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। ট্রাফিক ব্যারিকেড ভেঙে হাত মেলানো ও জনসংযোগ করার অভিযোগ উঠেছে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে। এমনকি কর্তব্যরত পুলিশ আধিকারিকদের শারীরিকভাবে হেনস্থা করারও অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। জোরহাট সদর থানার পুলিশ যাত্রা এবং যাত্রার আয়োজকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। যদিও কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়ার অভিযোগ, এই এফআইআর এর মাধ্যমে কৌশলে কংগ্রেসের পদযাত্রা বন্ধের চেষ্টা করছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। 25শে জানুয়ারি পর্যন্ত এই যাত্রার আসামে থাকার কথা। সেই রাজ্যের 17 জেলা দিয়ে 833 কিমি পথ পাড়ি দেওয়ার কথা এই যাত্রার। কলকাতা টিভি। দেশের 26 রাজ্যের 616টি জেলার গ্রামাঞ্চলে স্কুল পড়ুয়াদের উপর সমীক্ষার রিপোর্ট কার্ড প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে 14 থেকে 18 বছর বয়সী স্কুল পড়ুয়ার অর্ধেকের বেশি মাতৃভাষায় দ্বিতীয় শ্রেণীর পাঠ্য পর্যন্ত পড়তে পারে না। অঙ্কের অবস্থা আরও ভয়াবহ। এই রিপোর্ট নিয়ে নরেন্দ্র মোদীর অমৃতকালের দাবিকে কটাক্ষে বিঁধেছে কংগ্রেস। দেশের বুনিয়াদী স্তর থেকে উচ্চশিক্ষার নানা দিক নিয়ে সমীক্ষা চালায় প্রথম ফাউন্ডেশন নামে এক বেসরকারি সংস্থা। গত 2022 সালে দেশের সব রাজ্য মিলিয়ে 19,000-এর বেশি স্কুলের প্রায় 7 লক্ষ পড়ুয়ার পড়াশোনার মান যাচাই করে ওই সংস্থা। সেই অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট সংক্ষেপে এএসিআর 2023-এ গ্রামীণ ভারতের স্কুল শিক্ষার অধোগতির ছবি স্পষ্ট হয়ে গিয়েছে। গ্রামাঞ্চলের 14 থেকে 18 বছর বয়সীদের উপর সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী পড়ুয়াদের 56%-এরও বেশি তৃতীয় শ্রেণীর অঙ্কই কষতে পারে না। মাতৃভাষায় অর্থাৎ যে মাধ্যমে তারা পড়াশোনা করে সেই ভাষার ক্লাস 2 এর পাঠ্য বই পড়তেও পদে পদে হোঁচট খাচ্ছে প্রায় 25% স্কুল পড়ুয়া। ওই বয়সের অন্তত 42% পড়ুয়া ইংরেজিতে একটি বাক্য সম্পূর্ণ করতে অক্ষম। পড়াশোনার গুণগত মান স্কুল ছুটের সংখ্যাও বাড়িয়ে চলেছে বলে এএসআইয়ের 2023 রিপোর্টে দাবি করা হয়েছে। পড়াশোনায় আগ্রহ হারিয়ে স্কুল ছেড়ে দেওয়ার সংখ্যাটাও যথেষ্ট উদ্বেগজনক। প্রায় 25% 17 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রী স্কুল ছুট হচ্ছে। তবে স্কুল ছুট বৃদ্ধির নেপথ্যে কোভিড অতিমারির ভূমিকা রয়েছে বলে সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে। কিন্তু স্কুলে গেলেও পড়ার মান যে তাতে বাড়ে না তাও সমীক্ষা রিপোর্টে উল্লেখিত হয়েছে। শুক্রবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে ভারতের গ্রামীণ শিক্ষার এই শোচনীয় হাল নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার জমানায় ভারতে অমৃতকাল শুরু হয়েছে বলে যে দাবি মোদী করে এসেছেন তাও যে কতটা অসার সেটা আগামী প্রজন্মকে নিয়ে করার সমীক্ষা রিপোর্টে প্রকট হয়ে উঠেছে বলে দাবি কংগ্রেস সভাপতির। খার্গে বলেন, দেশ অমৃতকাল চায় না, দেশের প্রয়োজন শিক্ষাকাল। তার মতে এই রিপোর্ট ভারতের শিক্ষাক্ষেত্রের করুণ দশা বেআব্রু করে দিয়েছে। কলকাতা টিভি। ঋণের চাপ বেড়েই চলেছে মোদী জমানায়। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের অঙ্ককে ছাপিয়ে যেতে পারে ঋণের পরিমাণ। আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ এই আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছে ভারতকে। যদিও কেন্দ্রের তরফে এই আশঙ্কা ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বেড়ে চলা ঋণের বোঝা নিয়ে সতর্ক বার্তা দিয়েছে আইএমএফ। বর্তমানে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির পরিমাণ 3.18 লক্ষ কোটি টাকা। আইএমএফ এর রিপোর্ট বলছে, যে হারে ভারতের ঋণের বোঝা বেড়ে চলেছে তাতে অচিরেই তা দেশের জিডিপিকে ছাপিয়ে যেতে পারে। দেশের জলবায়ু ও পরিবেশ পরিস্থিতির উন্নতি ঘটাতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থা নিতে প্রচুর অর্থ যোগানের প্রয়োজন। তার প্রেক্ষিতে সরকারের ঋণ যদি জিডিপিকে টপকে যায় তাহলে অর্থনীতি সংক্রান্ত ঝুঁকি বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে আইএমএফ। ঋণ গ্রহণে হ্রাস টানতে বলে ওই রিপোর্ট বলেছে, কেন্দ্র যদি আর্থিক নীতিতে কিছু পরিকাঠামোগত পরিবর্তন ঘটায় তাহলে বর্তমান এবং আগামী অর্থবর্ষে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঋণের পরিমাণ কমাতে ভারতকে রাজস্ব আদায় আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ।
আসন্ন অর্থবর্ষে বিশ্বমন্দা বাণিজ্য ও অর্থনীতির মাধ্যমে ভারতে প্রভাব ফেলতে পারে। এদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও ভারতের ঋণ জিডিপির অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, সরকারের উচিত ঋণের পরিমাণ কমানো, তা না হলে বিদেশি বিনিয়োগকারীরা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। এমনকি ভারতের প্রতি আস্থা হারাতে পারে বৈদেশিক লগ্নিকারীরা। দেশের এই ক্রমবর্ধমান সরকারি ঋণের পরিমাণ কমানো জরুরি, তা গত অক্টোবরেই বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আইএমএফ এর ভারতীয় এক্সিকিউটিভ ডিরেক্টর কেজি সুব্রহ্মণ্যমের দাবি, ভারতের ঋণ জিডিপির অনুপাত খুব সামান্যই বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ভারতের ঋণ সংক্রান্ত ঝুঁকি কম, কেননা এই ঋণ প্রধানত দেশের মুদ্রায় নেওয়া হয়েছে। ঋণ জিডিপির অনুপাত 2021-22 সালে 84% হলেও তা 2022-23 সালে কমে 81% নেমেছে। তাই ঋণ পরিস্থিতি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি কেজি সুব্রহ্মণ্যমের। কলকাতা টিভি। 4টে 4 দিক এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।